আপনার নাম? গোপন রাখলে ভালো। আচ্ছা। বয়স? বয়স ৩৮। এ এই ইন্টারভিউটা যে নেওয়া হচ্ছে, কেউ কি আপনাকে ফোর্স করেছে? না নিজের ইচ্ছেতেই ইন্টারভিউটা দিচ্ছেন? না, নিজের ইচ্ছায়। নিজের ইচ্ছাই বলতে লোককে জানানো, আরও সতর্ক করা কিছু জিনিসের বিষয় যেগুলো আমরা নিজের চোখে দেখতে পাই না, নর্মাল চোখে সবসময় লোকে জানতে পারে না। তারপরে আরও কিছু জিনিস যেগুলো আমরা আমাদের সঙ্গেই থাকে কিন্তু আমরা উপভোগ করতে পারি না, দেখতে পাই না, জানতে পারি না, তাদের সম্বন্ধে কিছুই জানি না বলতে গেলে। আচ্ছা। তারপরে আরও কিছু জিনিস যেগুলোকে লোকে ভুলভাবে নেয়, বাজেভাবে করে জিনিসগুলো, বাজেভাবে নেয়, এবং সেইগুলো ব্যাপারগুলো আছে অনেক কিছুই। আচ্ছা, ভূত সত্যি না মিথ্যে? ভূত মিথ্যে। ভূত আপনাকে মিথ্যে ইন দ্য সেন্স বলতে চাই যে ভূত বলে কিছু জিনিস হয় না। হ্যাঁ, আপনি যদি বা আত্মা বলেন, যেটাকে আমরা ইংলিশে স্পিরিট বলি, সেটা নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। তো ভূত বলে কিছু হয় না, সেটা প্রমাণ আমি করতে পারবো না। কিন্তু স্পিরিট বলে কিছু হয়, যে আত্মা বলে যে কিছু হয়, সেটা আমি আপনাকে কিছু ঘটনা বলবো। আমার কিছু ঘটনা, আমার যেটা এক্সপিরিয়েন্স করা, সেগুলো আমি বলতে পারি আপনাকে। আর তার উপরে এবার আপনার বিচার, আপনি বিচার করবেন যে সেটা কি। আচ্ছা, এই যে বললেন আপনি আত্মা, তো মানে আত্মার ব্যাপারে আপনার কি ধারণা? আত্মা একটা মানুষের একটা জান বলতে পারেন, যেটা আপনার একজন মরে যাওয়ার পরে সেটা ইনস্ট্যান্টলি চলে যায় না। সেটা কিছুক্ষণ, আপনার ধরুন ৪-৫ ঘন্টা বা ১০ ঘন্টা বা ১২ ঘন্টা ওরা আমাদের সাথেই থাকে। কেননা সবার একটা মনে টান থাকে। যদি কখনো কারোর বাড়ির লোক চলে যায়, কারোর বাবা, কারোর মা, কারোর কাকা, জ্যাঠা, এরকম ক্লোজ ওয়ান্স যারা চলে যায়, তারা তো কখনোই চাইবে না যে সে আমার সঙ্গে সে নিজে চলে যাক সবাইকে ছেড়ে, নিজের পরিবারকে, নিজের সবাইকে ছেড়ে। তো সেইটা কিছুক্ষণ সে এখানে থাকার চেষ্টা করে। সেই সময়, সেই একটা সময়, তখনই আমরা, আমাদের সঙ্গে ইন্টারাক্ট হয় সেই আত্মাদের, সেই স্পিরিটদের। এবার ভূত বলে আপনি যে বললেন প্রথম কথাটা, ভূত সত্যি কি মিথ্যে, ভূত বলে কোনো জিনিস বস্তু হয় না। কিছু জিনিস হয়, যেমন আমরা পুরোনো দিনের দাদু দাদু ঠাকুমার থেকে শুনেছি যে আপনার মরে যাওয়ার পর আত্মায় স্বর্গে যায়, কেউ নরকে যায়, কেউ অতৃপ্ত আত্মা যেটা হয়ে থাকে। অতৃপ্ত আত্মাটা হয় বেসিক্যালি ম্যাক্সিমাম আপনার অ্যাক্সিডেন্ট কেসে। কেননা তার মৃত্যুটা সে গ্রহণ করতে পারে না। এবার ধরুন কোনো লোক অফিস যাচ্ছে, বা কেউ কোনো কাজে যাচ্ছে, কোনো কোথাও যাচ্ছে, সেখানে তার দুর্ঘটনায় তার মৃত্যু হলো হঠাৎ করে। তো সেটা তো সে তার কাছে আনএক্সপেক্টেড একটা জিনিস। সে তো নিজের কাজে বেরিয়েছে, সে নিজের কোনো একটা দরকারে বেরিয়েছে, সে একটা গন্তব্যে পৌঁছাবার চেষ্টা করছে। তার মধ্যে তার যদি একটা দুর্ঘটনাতে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেটা তো আনএক্সপেক্টেড, সে তো ভাবতে পারেনি কখনো। এই বিষয়ে আপনার নিজস্ব কোনো অভিজ্ঞতা কিছু আছে? কিছু আছে, কিছু আমার ছোটোবেলাতে দেখা, যে আমার বাবার সাথে হয়েছিল। আমাদের এক আমার ঠাকুমার মা, মানে আমার দিদিমা, দিদিমার বাড়িতে একবার একটা কিছু দেখেছিলাম। তাদের বাড়ি ছিল মানে অনেক দূর, সেই খিদিরপুরে। খিদিরপুরে সে পুরনো বাড়ি ছিল, মানে সেই ইংরেজ আমলের বাড়ি। তো সেখানে কিছু ঘটনা দেখেছি, আমার বাবার সঙ্গে কিছু হয়েছে সেই ঘটনা দেখেছি। তারপর নিজেও কিছু এমন একটা এক্সপিরিয়েন্স করেছি, কিছু দেখেছি যেগুলো। তারপর আছে আরও অনেক কিছু মিলিয়ে ঝিলিয়ে আছে। এবার সাধারণ মানুষের জীবনে সবাই কিছু না কিছু এক্সপিরিয়েন্স করে। তো এবার প্রথম ঘটনাটা বলি আপনাকে, যে আমার বাবার একটা ছোটোবেলার ঘটনা মনে পড়ছে আমার। যখন আমি ছোটো ছিলাম, তখন কত হবে, ক্লাস 6-7-এ পড়ি হয়তো। তো বাবা ঠাকুমা মিলিয়ে একটা সিকিউরিটির ব্যবসা ছিল। তো সিকিউরিটি ব্যবসাটাতে তখন যেতে হতো, বাবাকে রাত্রিবেলা গিয়ে আপনার ওই পেমেন্ট কালেক্ট করা, পেমেন্ট নিয়ে আসা, রাত হয়ে যেত, কারণ দূরে যেতে হতো বাইক করে। তখন বাবাটা, আমার মনে আছে, বাবার একটা রাজদূত বাইক ছিল, ইএসডিও ছিল একটা। তো ওইটা নিয়ে যেত। তো একদিন হঠাৎ বাবা রাত্রিবেলা, তখন বাজে হচ্ছে 12টা, 12:30, আমার মনে আছে,
এই রাত্রিবেলা বাবা বাড়ি ফিরে এসে আমরা সব জায়গা, ছুটির দিন মানে পরের দিন মানে ছুটি ছিল, স্কুল ছুটি ছিল, তো বসে আছি গল্প করছি আমি, মা, দিদি। বাবা আসে তখন, এসে তখন হঠাৎ করে বাবা বলছে যে আমি চান করে আসি, সারাদিন খাটাখাটনি গেছে, চান করে এসে তারপরে এসে তোদের সঙ্গে গল্প করছি। তখন মোটামুটি বাজে রাত্রি 11টা, 11:30 বাজে। তো বাবা চান করতে গিয়ে হঠাৎ করে বলছে, আরে শোনো 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 শোনো, মাকে চিল্লি ডাকছে। মা তাড়াতাড়ি করে হুড়মুড় করে উঠেছে, উঠে বলছে কী হয়েছে? বলছে আমার পিঠে হেভি প্রচণ্ডভাবে জ্বালা করছে। বলছে কেন? বলছে না, আমি সাবানটা লাগালাম সঙ্গে সঙ্গে জ্বালা করছে। বলছে ঠিক আছে, তুমি আসো বাথরুম দিয়ে, তারপরে দেখছি। এবার চান টান করে বাবা বাথরুম থেকে বেরিয়ে এসে খালি গায়ে বেরিয়ে এসে দেখছি আমরা যে পিঠের মধ্যে নোকের আঁচড়। তখন মা বলছে, নোকের আঁচড় তোমার পিঠে কী করে এলো? তুমি তো গেছিলে অফিসের কাজে, এখান থেকে চলে আসলে। বলছে না, আমি তো অফিসের কাজে গেছি, ওখান থেকে পেমেন্ট তুলেছি, সোজা বাড়ি এসেছি, কোথাও দাঁড়াইনি, কোথাও কিছু করিনি। তাহলে কী করে হলো? তখন বাবা বলছে যে আমার বাথরুম পেয়েছিল বলে আমি টালিগঞ্জে কবরস্থানের কাছে এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো তখন মা বলছে, তো ওখানে তুমি দাঁড়াতে গেলে কেন? বলছে না, বাথরুম পেয়েছে খুব জোরে, কী করবো, পেয়েছে ওখানে তখন। তারপরে মা তখন বুঝতে পেরে চুপ হয়ে গেল। বাবা দেখলাম আস্তে করে চুপ হয়ে গেল। তা আমরা তো হাঁ করে দেখছি, তখন ছোট আমরা, কিছুই বুঝি না। এই ঘটনা যখন বড় হলাম, যখন আরও ইউটিউব বলুন, আপনার নিউজ বলুন, বা জিনিস মেটেরিয়ালস পড়া এইসব সম্বন্ধে, তখন জানতে পারি যে এই ঘটনাগুলো, এগুলো ট্রু হয়, এগুলো সত্যি হয়। তারপরে আরেকটা, আমাদের যে দিদিমার বাড়ি ছিল আমাদের খিদিরপুরে, খুব পুরনো বাড়ি ছিল ওটা। তো ওদের ঘরে ঢুকতে গেলে একটা কলপার পড়তো, দুতলার উপরে একটা কলপার ছিল, তারপরে ওদের ঘরটা ছিল, ছোট একটা ঘর, যেটাকে আমরা ওই যে বম্বেতে বা মহারাষ্ট্রের দিকে খুব চলে চল, কিন্তু আমাদের এখানে তো চল বলে না। ওই সব একসাথে থাকা একটা ফ্যামিলি একটা বিল্ডিংয়ের মধ্যে, 15 দিনের। তো ওইখানে একটা কল পার ছিল ওই সেকেন্ড ফ্লোরটাতে, আমার মনে আছে, তখন ছোট ছিলাম আমি। এটা কত সালের ঘটনা হবে? এটা আমি আপনার যখন আমার বয়স বলছি, আপনার যখন ওই 7-8 বছর, মানে 7-8 বছর, 9 বছর বয়স হবে, তখনকার ঘটনা বলছি, বহু পুরনো ঘটনা এটা। ওই বাড়িটা হয়তো এখনো নেই, ওখানে ভেঙে কনস্ট্রাকশন হয়ে গেছে অনেক, ওই এরিয়াই হয়তো চেঞ্জ হয়ে গেছে খিদিরপুরের। তো আমরা ওখানে যেতাম ঠাকুমার সঙ্গে গাড়ি করে, মনে আছে এটুকু, যে যেতাম ওখানে গিয়ে খেলতে, মজা করতাম। আমার দিদিমা, বড়দাদু দুজনেই থাকতো ওখানে একা। ওদের একটা লোক আসতো, সে রান্না করে দিত, রান্না করে দিয়ে চলে যেত। তো ওইখানে একদিন সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাইরের লাইটটা জ্বালানো হয়নি, যে কলপারের লাইটটা। তো আমরা ঘরের মধ্যে আছি, আমি, ঠাকুমা, পিসি, আমার দিদি। তো এবার হঠাৎ করে আমি দরজাটা খুলে কলপারের দিকে তাকিয়ে আছি। তখন আমার পুরো পরিষ্কার মনে আছে আমার এটুকু, যে কলপারটার পাশে একদম কোণাতে কেউ একজন দাঁড়িয়ে আছে, রোগা করে একজন চুপচাপ দাঁড়িয়ে আছে, না নড়ছে, না হিলছে, না কিছু বলছে, না কিছু করছে, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে, মানে আমিও স্টান্ট হয়ে গিয়ে আমিও চুপ করে দেখছি ওকে। তাও মোটামুটি 1 মিনিটের মতন দেখলাম, 1-1.5 মিনিটের মতন। তারপরে আমার ঠাকুমা আমাকে হঠাৎ করে বলে, এই তুই আমাদের কী করছিস, চলে আয় এদিকে। তারপরে আমি আবার চলে এলাম চুপচাপ। এসে তারপরে যখন আমরা গাড়ি করে ফিরছি বাড়িতে, তখন আমি ঠাকুমাকে বললাম, ঠাকুমা জানো তো, আমার মনে হলো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কলপারে কেউ দাঁড়িয়ে ছিল। ঠাকুমা বললে, হ্যাঁ কেউ করতে পারে না, মানে কে দাঁড়াবে কলপারে? বলছে না, আমি ঠাকুমাকে বোঝাতেই পারলাম না ঠাকুমা অনেক কলপারে কেউ দাঁড়িয়ে ছিল। তারপরে ঠাকুমা বলে, না পুরোনো বাড়ি, কোথাও লাইটের ছায়া পড়েছে কিছু, বলে তোর ওরকম মনে হয়েছে। এরকম ঘটনা আমার চোখের সামনে দেখি, কিন্তু কাউকে বোঝাতে পারিনি, কাউকে বিশ্বাসও করাতে পারিনি, কারণ এগুলো কেউ বিশ্বাস করবে না, একটা ছোটো তখন বাচ্চা, আমি কি বিশ্বাস করবে। তারপরে আরেকটা ঘটনা, এটা আমার বড়োবেলায়, মোটামুটি তখন 16-17 বছর বয়স হবে। আমাদের পাড়ার একজনের হঠাৎ করে শরীর খারাপে তার মৃত্যু হয়, বাড়িতেই, তার ঘরে সে একা ছিল, বাড়িতেই সে হঠাৎ করে মৃত্যুটা হয়। তারপরে হওয়ার পরে আমাদের পাড়াতে সবাই দৌড়াদৌড়ি, সেই ঘর ফর ভেঙে তাকে বার করা, ঢোকা। তো সেই সময় আমি ওই সব দেখে টেখে
এসে ঘরে এসেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই দৌড়েছিলাম বাসি মুখে। তো এসে ফ্রেশ ট্রেশ হচ্ছি, হঠাৎ মনে হলো যে আমার ঘরের বারান্দাতে কিছু একটা ভাসছে হাওয়াতে। এবার সেটা দেখে তো আমি প্রথমে ঘাবড়ে গেলাম। আমি বললাম, কী ভাসছে এটা ঘরের মধ্যে? দেখছি এটা ঝ্যাঁটা, একটা ঝ্যাঁটা হাওয়ার মধ্যে হালকা করে ভাসছে। এবার ঝাঁটা? ভাসতে ঝাঁটা, এবার ভাসতে ভাসতে আমি হঠাৎ করে তখন মা আমার রান্নাঘরে, দিদি ঘরে, দিনের বেলা। আমি তখন বলছি, মাকে ডাকলাম, মা মা তাড়াতাড়ি আসো। মা এলো, দেখি ঝ্যাঁটাটা নেই। আমি মাকে বললাম, মা দেখো এটা হাওয়ার মধ্যে একটা ঝ্যাঁটা উঠছিল। মা বলে, ধর তো সব ভুল ধারণা, এগুলো ভাবিস না, এগুলো ভাবলে আরও বেশি হবে, এগুলো হবে সেই হবে। এসে বলে এই বলে কথাটা কাটিয়ে দিল। তো মানে এটা এটাও কি আপনার সেই ছোটবেলার ঘটনা? এটা ছোটোবেলা থেকে একটু বড়, কত বয়স হবে তখন? তখন ওই 15-16 বছর বয়স হবে। তখন মোটামুটি মানে ওই বোঝার ক্ষমতাটা হয়েছে যে একদম একদম। জিনিসটা কি। তো যেটা বলার সেটা হচ্ছে যে এগুলো তো ভ্রমও হতে পারে না মানুষের। আহ, আপনার অনেস্টির দিক থেকে আপনি এগুলোকে কি বলেন, মানে যেগুলো আপনার সঙ্গে হয়েছে অথবা এই পুরো বিষয়টা আপনি আহ, মানে কতটা গ্রহণযোগ্য আর কি? আপনি ভগবান মানেন? দেখুন, আমি তো এখানে ইন্টারভিউ নিতে এসেছি, তো আমার এখানে মতামতের কোনো ভ্যালু থাকবে না আর কি। না, আমি জাস্ট এমনি নর্মাল জিজ্ঞেস করছি, আপনি হ্যাঁ। ভগবান মানেন তো? উম, সেটা তো ডিপেন্ড করে যে, হ্যাঁ অবশ্যই, মানে আমরা মানি কি, যেগুলো আমাদের বিশ্বাস সেগুলোকেই আমরা গ্রহণ করি, যেগুলো আমাদের বিশ্বাস হয়, তাই না? এখন কারো কাছে সেটা গ্রহণযোগ্য হয়, কারো কাছে গ্রহণযোগ্য হয় না, সেই পারপাসেই আপনাকে বলছি যে আপনি কি এটা কি গ্রহণ যোগ্য মনে করেন যে এই চিন্তা ভাবনাটা? আপনাকে আমি একটা কথা বলি তাহলে, যখন ভালো আছে তখন খারাপও আছে। অবশ্যই। যদি খারাপ না থাকতো তাহলে ভালো কোনো ভ্যালু থাকতো না, তাই তো? অবশ্যই। তাই জন্য যখন ভগবানও আছে তখন শয়তানও আছে। আচ্ছা, সেটা আপনি আমার তাহলে বলছেন যে মানে ওই আত্মা বা এগুলো মানে শয়তান, অবভিয়াসলি আছে, একদমই আছে। শয়তান এরা। এরা দেখুন, আমি তোকে ডাইরেক্টলি শয়তান বলবো না। এবার ধরুন কিছু আত্মা কিছু নিজেকে প্রমাণ করতে চায় যে আমি এখনও আছি দুনিয়াতে, বা তাদের ক্লোজ ওয়ানদেরকে, তাদের কাছের লোকদেরকে দেখাতে চায় যে না আমি আছি এখনও। এবার কিছু জিনিস, কিছু তো নিশ্চয়ই আছে, কিছু প্রেতাত্মা আছে, কিছু অশান্তি যারা অশান্তিকে ভুগছে আত্মারা, তারাও আছে। এবার যদি আমি সাপোজ আপনাকে বলি, আমি অ্যাবান্ডেন্ট একটা হসপিটালে, যেটা বন্ধ হয়ে পড়ে আছে বহু বছর, আপনি একা গিয়ে একবার ঘুরে আসুন, তাহলে আপনি নিজেই এক্সপিরিয়েন্স করতে পারবেন যে জিনিসটা সত্য না মিথ্যে। এটা আপনার কোনো অভিজ্ঞতা আছে এই ব্যাপারটাতে? এটা তো অভিজ্ঞতা বলতে গেলে, নাকি আপনি একটা উদাহরণ হিসেবে বললেন যে হ্যাঁ না ওখানে চলে এটা যাবেন, উদাহরণ ওখানে চলে হিসাবে না, যাবেন? আপনার নর্মাল যে কোনো আপনার কেন হসপিটালে। মনে হলো যে ওই সব জায়গাতে গেলে পরেই তারা তাদের দেখা মেলে? দেখুন, হসপিটালে আপনার ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট কেসই আসে। এবার অ্যাক্সিডেন্ট কেসে যারা এসে ওখানে মৃত্যু হলো বা মৃত্যু হয়ে এসছে, এবার একটা জিনিস জেনে রাখবেন, কোনো বডির আত্মা কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে চলে যায় না। সে কেন ছেড়ে যায় না, কারণটা হচ্ছে সে হঠাৎ করে তার মৃত্যু হলো, তার আত্মা তার শরীর ছাড়লো, কিন্তু সে নিজে বডিটা দেখতে পাচ্ছে, তার শরীরটাকে দেখতে পাচ্ছে, সে চেষ্টা করে এখনও আপ্রান্ত যে আবার সেই শরীরটার মধ্যে প্রবেশ করে। তো সেটা তো পসিবল হয় না, সেটা তো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। তো তখন তারা কী করে, তারা এদিক ওদিক ঘুরে বেড়ায় পাগলের মতন, যে কীভাবে যে কোনো সন্ধান কোনোভাবে যে আবার যদি এখানে ফিরতে পারে। তো সেই কারণে কী হয়, সেখানে ম্যাক্সিমাম, যেমন এক্সাম্পল দিয়ে একটা কবরস্থানে, আপনি কবরস্থানে কোনো রাত্রিবেলা গেছেন? দেখুন, আমাকে প্রশ্ন করে আমি না, এই আপনাকে বিষয়টা আপনি ক্লিয়ার করে বললেন যে দিতে কথাটা চাই আপনি আমাকে, যে আপনি আমাকে প্রশ্ন করছেন, ঠিক আছেন, এটা কিন্তু আমাদের সমস্ত দর্শকদের জন্য আহ, আপনি রিপ্লাই দিচ্ছেন, সেইভাবে আপনি অ্যান্সারটা দিলে পরে আমি মনে করি যে একটু সবার জন্য গ্রহণযোগ্য হবে। মানে পার্সোনালি কাউকে মানে কথা না বলে আপনি যদি কোনো মানে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এই কথাটা না বলে যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটু বলেন,
তাহলে হয়তো গ্রহণযোগ্য হবে এই চ্যানেলের জন্য। ঠিক আছে, তাহলে আমি একটা ঘটনা বলি। আমরা ছোটোবেলায় সাইকেল নিয়ে বেরোতাম সন্ধ্যেবেলা ঘুরতে। আর আমাদের বাড়ির কাছেই হচ্ছে আপনার টালিগঞ্জ সেমিটারি। তো তখন ওখানে খুব অবস্থা অতটা খুব একটা ভালো ছিল না। এখন যেমন প্রচণ্ড রেস্ট্রিকশন করে দিয়েছে, দেওয়াল পাঁচিল তুলে দিয়ে একদম প্রপার করে একদম জিনিসটাকে সিকিওর করেছে। তখন তো ওই জায়গাটা ওরকম ছিল না। তখন একদিকে দেওয়াল ভাঙা ছিল, কেউ ঢুকছে, কেউ নেশাবান করতে ওখানে ঢুকছে, কেউ ঘুরতে এমনি দেখতে কেমন হয় কেরকম ঘুরছে। তো একবার আমার মনে আছে, আমার একটা বন্ধু ছিল, তাকে নিয়ে আমি সাইকেল করে করে গেছিলাম দেখতে কবরস্থান কীরকম হয়। তো সেখানে তখন যেতে যেতে এখান থেকে সাইকেল চালিয়ে টালিগঞ্জ যেতে যেতে আমার বাড়ি থেকে মোটামুটি লেগে গেছে 15-20 মিনিট, আধ ঘন্টার মতন। তো তখন অলরেডি তখন সন্ধে হয়ে এসছে। সন্ধে হওয়ার পরে তখন ওখানে আমরা সাইকেলটা বাইরে রেখে পাঁচিলের পাশে লক করে ভিতরে ঢুকি। ভিতরে ঢুকে দেখি পুরো নিস্তব্ধ, অনেক কবর, কবরের পর কবর। ওখানে গাছপালা, কেউ কোনোটা গাছপালা গজিয়ে আছে, কোনোটা পরিষ্কার আছে, কোনোটা হালকা ভেঙে আছে, কোনোটা একদম নতুন বোঝা যাচ্ছে যে কিছুদিন আগেই দাহ এসে আপনার কবর দিয়েছে। তো এবার হঠাৎ করে তখন ঘুরতে ঘুরতে, তো তখন তখন দেখছি যে ঘুরতে ঘুরতে আপনার ওই, আমার বন্ধুটা আমাকে বলছে, মানে আমি তো বুঝতে পারিনি প্রথমে, আমার বন্ধুরা বলছে বলছে চল না ভাই বাড়ি চল না, কেমন অদ্ভুত লাগছে একটা, চল বাড়ি চল বাড়ি চল, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির লোক খুঁজবে, চল বাড়ি চল। আমি ওকে বলছি না না না, এই এসছি দেখি কীরকম জিনিসটা, কোনো আমিও কোনোদিন ঢুকিনি কোনোদিন জীবনে, কোনোদিন দেখিনি কবরস্থান কীরকম হয়। তো বলতে 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 ও দেখি প্রচণ্ড অ্যারোগেন্ট হয়ে গেল, না এখনই চল এখনই চল এখনই চল, ভাল লাগছে না, চল 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 চল। তখন ও ওরকম করাতে আমি বলছি ঠিক আছে চল ছাড়, আর থাকতে হবে না বলে আমরা আবার ওই ভাঙা পাঁচিলের কোণা থেকে বেরিয়ে এসে সাইকেল নিয়ে পাড়াতে ঢুকে যাই আমরা। এবার পাড়াতে আসার পর আমি ওকে একটা প্রশ্ন করলাম, আমি বললাম তোকে আমি বলছিলাম যে যে 5 মিনিট দাঁড়া, তা যাচ্ছি যাচ্ছি 5 মিনিট দাঁড়া কি যাচ্ছি, তুই তো এরকম কেন করছিস, তুই হঠাৎ এরকমভাবে রেগে গেলি, হঠাৎ করে রেগে গিয়ে চেঁচামেচি শুরু করলি, কী ব্যাপার? বলছে আমাকে তখন ও বলছে আমাকে যে আমার কিছু মনে হচ্ছিলো যে আমাকে বারবার করে আমার কাঁধের মধ্যে হাত দিচ্ছিল। এবার এটাকে তখনও আমাকে বলছে, তখন আমি বললাম তুই তো তখন বলিসনি কেন? বলছে না আমি ভয় বলিনি, তুইও ভয় পেয়ে যাবি। আমি বলছি, ঠিক আছে। তাই বলে তুই কিছু দেখলি কিছু বা কিছু এ করছিস? বলে, না শুধু আমার মনে হচ্ছে কেউ আমার হাত হাত দিয়ে আমার কাঁধের মধ্যে বারবার হাত রাখছিল, আমি সেই জন্যই তোর সঙ্গে ওরকমভাবে ব্যবহার করলাম আর তাড়াতাড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করছিলাম। এবার এবার দেখুন, এবার এটাকে আপনি কি বলতে পারবেন যে এটাকে ওর মানে কি ভুল ধারণা, বা ও এরকম খালি জায়গা দেখে কবর দেখে ওর নিজের ভিতরে ভয় ঢুকে গেছিলো একটা। এবার দেখুন একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, মানুষের যেটা দেখে যে কোনো সিচুয়েশানে যদি সে পড়ে যায়, সেখানে ও নিজে থেকে অনেক কিছু সিচুয়েশান জিনিসপত্র ক্রিয়েট করা শুরু করে দেয়, ইমাজিনেশন বিভিন্ন রকম ইমাজিনেশন চলে ক্রিয়েট করা আসে। শুরু করে দেয় যে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে। এটা আমিও মানি, যেটা হয় এটা 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 প্র্যাকটিক্যাল। তো সেই ক্ষেত্রে ওকে আমি ওইভাবে কাউন্টার করতে পারিনি কোনোদিন, ওইভাবে ওকে আমি কোনোদিন ওইভাবে করিও নি, কেন আর এই এই প্রসঙ্গটা নিয়ে আমার সঙ্গে ওর সঙ্গে এখনও বন্ধুত্ব আছে, এখনও স্টিল নাও উই আর ফ্রেন্ডস। বাট এই প্রসঙ্গটা নিয়ে কোনোদিন এখন পর্যন্ত কোনোভাবে ওইভাবে কোনোদিন ডিপলি কোনোদিন আলোচনা করা হয়নি, আর ও সেটা করতে চাইও নি। যদি আমারও যদি মনে হয় যে না আমি ওকে কোনোদিন প্রশ্ন করবো বা তো কোনোদিন এই 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 টপিকটাতে একদিন কথা বলবো, কিন্তু ও কোনোদিন এই প্রসঙ্গটাকেই ও কোনোদিন আসতে দেয়নি, বা আসলে সেটাকে অ্যাভয়েড করে বেরিয়ে গেছে। তো এইটা একটা ঘটনা। তারপরে আরও কিছু দেখেছি লাইফে। এবার লোকে অনেকে বলে যে কারোর রাশি হালকা হলে, কারোর রাশি ভারী হলে এগুলো নাকি তারা বেশি দেখে। এটা আমার জানা নেই, ভিউয়ার্সরা বলতে পারবে এই জিনিসটা, এটা এটা কতটা সত্যি বা কতটা মিথ্যে। আপনি ভিউয়ার্সদের জন্য কোনো প্রশ্ন রাখতে চান? তো এখন ভিউয়ার্সদের প্রশ্ন, সবাই কাছে স্মার্ট মোবাইল আছে, সবার কাছে ইন্টারনেট আছে, সবার কাছে গুগল আছে, হুম, হুম। তো সবার কাছে সব কিছু অ্যাক্সেস।
হুম, হুম। তো তাদের কাছে এখন প্রশ্ন আলাদা করে রাখাটা, না, আমি একটা জিনিস প্রশ্ন করতে পারি যে মানুষের মনে কি হয়, যে আত্মা আছে না ভূত আছে? এটা আমারও একটা প্রশ্ন। আচ্ছা, দর্শকরা আপনারা শুনছেন, এটা একটা প্রশ্নতেই দাঁড়ালো যে আত্মা আছে না ভূত আছে? মানে কোনটা সত্য? কোনটা সত্য আর কি। তো আ যেটাই মনে হয় আপনাদের আনসার যদি দেওয়ার থাকে অবশ্যই আপনারা আনসার দেবেন। আর আচ্ছা, কোনো সাজেশন দিতে চান? কিছু সাজেস্ট করতে চান আপনার অভিজ্ঞতার দিক থেকে? অভিজ্ঞতার দিক দিয়ে এখন মানুষের কাছে মানুষের কাছে আপনার সবাই এখন সব কিছু বিষয় জানে। এখন সবাই, কেউ ভূত মানে, কেউ আত্মা মানে, কেউ শয়তানি আত্মা বলে কিছু, আবার যেটা আপনার লোকের ক্ষতি করে, যেটা নিশি আছে আবার তার মধ্যে। লোকে বলে ছোটোবেলায় মারা ভয় দেখাতো, তাড়াতাড়ি ঘুমিয়ে পর, না হলে নিশি ডাকবে। এটা কিন্তু আমরা ছোটোবেলায় খুব ভয় পেতাম, আর বড়োবেলায় মজা ওড়াতাম, এই নিশি ডাকছে এই তো নিশি চলে যাবে। ব্যাপারটার মানে আপনার কি ধারণা নিশি সম্পর্কে? নিশি শহরে তো হবে না, শহরে তো আপনার ডেফিনেটলি হবে না। এটাকে আপনার নিশি, আপনি নিশি এক্সপিরিয়েন্স করতে হয়। মানে বিষয়টা কি? নিশি বিষয়টা কি? নিশি বেসিক্যালি আপনার একটা এমন আত্মা হয়, যে অপঘাতে তার মৃত্যু হয়। সে চেষ্টা করে, সে অন্য যারা জীবিত মানুষ আছে তাদেরকে টেনে এনে তাদেরকে এমন কোনো ইনসিডেন্ট করিয়ে দেওয়া যে তারা অপঘাতে তাদেরও মৃত্যুটা হয়। এটা হচ্ছে মেন নিশির কাজ এটা। আচ্ছা। নিশি কিন্তু আপনাকে ওই নিয়ে চলে যায়, বলে এই ওখানে চলে যাবে, ওখানে আপনাকে, ওসব হচ্ছে ভুয়ো কথা। তো নিশির কাজই হচ্ছে, নিশি আপনাকে এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করে দেবে আপনার জন্য, যেখানে আপনার ওর কথা শুনে গিয়ে আপনি গিয়ে আপনার অপঘাতে মৃত্যুটা হবে, আর ওটাই ওর শান্তি, যাতে ও আরেকটা আরেকটা প্রাণকে নিয়ে যেতে পারলো। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরেই শুনলাম গল্প বা উম বক্তার নিজের অভিজ্ঞতা। এবার একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন, যে এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এই ভূত, প্রেতাত্মা বা নিশি, আপনার কি মনে হয়, মানে আপনার কি সেরকম আম বাস্তবিক কোনো ঘটনা ঘটেছে যেটাতে আপনার আপ যেটা আপনাকে এফেক্ট করেছে? এফেক্ট করতে বলতে গেলে, এটা কথাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। হুম, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে ঠিক আছে, হতে পারে বা হয় বা হয় না। তো এফেক্ট কি ফেলেছে আপনাকে, মানে কোনো বাস্তবিক কোনো উদাহরণ আছে আপনার কাছে? যে আপনার সঙ্গে হয়েছে এরকম জিনিসটা? এরকম বহু আছে। আমার চাকরি জীবনে হয়েছে, আমার, মানে আপনার আ স মানে শরীরে বা আপনার সেইভাবে কিছু এফেক্ট হয়েছে না কি? না সেরকমভাবে কোনোদিনই হয়নি এটা। সেটাই প্রশ্নটা, মানে হ্যাঁ। সেটা না, সেটা না, সেটা কখনোই হয়নি, বা ভগবানের দয়ায় সেই রকম সিচুয়েশনে পড়ে যায়নি কখনো। হয়তো ছুঁয়ে বেরিয়ে চলে এসেছি, বা সিচুয়েশনটা ক্রিয়েট হতে হতে তখন ওখান থেকে বেরিয়ে এসেছি। সেই জন্য আজকে হয়তো কোনো ফিজিক্যাল বা পার্মানেন্ট ড্যামেজ এই সব জিনিসের কারণের জন্য হয়নি এখনো পর্যন্ত। কিন্তু একটা কথা আমি বলি আপনাদের সবাইকে, যে যদি আপনারা কেউ একজন টার্গেট হয়ে যান, সে আজকে না, হয়তো সে 5 বছর পরেও আপনার এমন ক্ষতি করবে, সেটা আপনার সারা জীবন আপনাকে নিয়ে যেতে হবে, আচ্ছা, সঙ্গে থেকে সেটা তো যাবে। মানুষও করতে পারে। মানুষও তো এরকম অনেক কিছুই করে। অবশ্যই করতে পারে, সে মানুষ করলে, সে মানুষের, তার জন্য তো আইন আছে। কিন্তু যদি একটা আপনার কোনো এমন একটি জিনিস, যার কার না আছে শরীর, না আপনি তাকে দেখতে পান, সে যদি আপনার ক্ষতি করেন, সে আপনি কোন কোর্টে যাবেন তাকে নিয়ে? আপনি কি হাইকোর্টে যাবেন না সুপ্রিম কোর্টে যাবেন? এই যে আপনার যে যারা যেই আপনার গোস্ট স্টোরিজ, গোস্ট ভিডিওস যারা রেকর্ড করে, তারা হয়তো, আমি বলতে পারি যে, হ্যাঁ, এবার ভিউ আনার জন্য বা ভিডিওটাকে বানানোর জন্য কিছু তো কন্টেন্ট আপনাকে নিজে থেকে দিতে হবে। কিন্তু আমি আপনাকে একটু বলে রাখি, 99%, যদি 100%-এর 99% আপনার ট্রু থাকে, 1%
আপনার নিশ্চয়ই আপনাকে একটা একটা আজকাল মেটেরিয়ালিস্টিক জীবন আমাদের, কিছু জিনিস না দেখালে, কিছু আমরা নিজে থেকে ইন্টারেস্টিং কিছু না করি, তাহলে সেটা পাবলিক দেখবে না, পাবলিক শুনতে চাইবে না। কিন্তু তার মধ্যেও আপনি জেনে রাখবেন, যদি সেটা 1% হয়, বাকি 99%টা সত্য থাকে। আচ্ছা, যে এই যে লোকেরা যে এই হরর মুভি আহ, বা সিরিজ এগুলো যে দেখে, এটাতে কি তাদের মানে মুভিগুলোর কথা বলছি, মুভি বা সিরিজগুলোর কথা বলছি যেগুলো দেখুন আমাদের এইটা যেটা ইন্টারভিউটা নেওয়া হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডকুমেন্টারি টাইপের আর কি আমরা নিচ্ছি। এখানে কোনো ওরকম আলাদা কোনো এফেক্ট দিয়ে কিছু আমরা করছি না। আমরা ডিরেক্ট একদম ওয়ান টেক রেকর্ডিংটা চলছে। তো কিছু কিছু ফিল্ম আছে, আর কিছু কিছু যেরকম সিরিজ আছে, হ্যাঁ, বা এরকম যেগুলো মানে ছবির মাধ্যমে আমরা দেখতে পাই বা সিনেমার মাধ্যমে আমরা দেখতে পাই, ওখানে প্রচুর নানান রকমের এফেক্টস ইউজ করা হয়। হ্যাঁ, মানে অতিরিক্ত হাইলাইট করে জিনিসগুলো দেখানো হয়। এই বিষয়ে আপনি কি বলবেন? মানে এটা কি যুক্তিসঙ্গত নাকি জাস্ট ফর এন্টারটেনমেন্ট আর কি? দেখুন, আপনি ওয়েব সিরিজ বলুন, কি স্টোরিজ বলুন, কি মুভিজ বলুন, যদি আপনাকে ওটাকে মানে কোনো প্ল্যাটফর্মে রেখে আপনার ভিউয়ার্স দরকার, তো আপনাকে সেটাকে এন্টারটেনমেন্ট করতেই হবে। ঠিক আছে, আপনি উইদাউট এন্টারটেনমেন্টে যদি কোনো একটা স্টোরি আপনি শোনান, বা কোনো একটা মুভি হয়, বা কোনো একটা ওয়েব সিরিজ হয়, সেটা কেউ দেখবে না, কেউ দেখবে না। তার জন্য একটা আলাদা ওদের এন্টারটেনমেন্ট একটা ক্যাটাগরি, বা ওটাকে ওটা আরও মানে আরও রহস্য করে, আরও ওটাকে মানে রিচ করে জিনিসটাকে প্রেজেন্ট করাটাকেই এন্টারটেনমেন্ট বলে। হ্যাঁ, এইবার এন্টারটেনমেন্টের মধ্যে আপনার ধরে দেখবেন, বা আপনারা মানে একবার নিজেরাও গুগল করে সার্চ করবেন বা রিসার্চ করবেন একবার, যে অনেক সিনেমা আছে যেমন ট্রু ট্রু স্টোরি, গো স্টোরির উপরে বেস করা আছে, সত্যি ঘটনার উপরেও বেস করা আছে স্টোরি, মুভিজ আছে অনেক। যেমন আমি একটা ইংলিশ মুভির কথা বলি, অ্যানাবেল। অ্যানাবেল কিন্তু একটা সত্য ঘটনার উপরে মুভিটা করা। ওটাকে আচ্ছা, পার্ট বাই পার্ট করিয়ে, ওটাকে এন্টারটেনমেন্ট করিয়ে, ওটাকে সিরিজ করিয়ে, ওটাকে আপনার মানুষের কাছে তুলে ধরেছে। কিন্তু অ্যানাবেল যে স্টোরিটা আছে, ওটা কিন্তু একটা রিয়েল স্টোরি ওটা। আর ওটা একটা সত্যিকারের পুতুল ছিল, এখনও রাখা আছে, এখনও সে কাঁচের বাক্সে রাখা আছে। আমি জায়গাটা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু রাখা আছে। এইগুলো অনেক অনেক স্টোরি আছে যেগুলো সত্য ঘটনার উপরেই বেস করে সিনেমাগুলো তৈরি হয়। এবার আমি তাই বলে সব সিনেমাকে যদি এখন অনলি ফর এন্টারটেনমেন্ট, দ্যাট ইজ নট ট্রু। তার মধ্যে কিছু জিনিস সত্য ঘটনার উপরে, সত্য ঘটনা ঘটেছে বলে তার উপরে সিনেমাটা হয়েছে। আচ্ছা, মানুষ আজকাল বেশিরভাগ মানুষই প্রচণ্ড ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলো পছন্দ করে। যেরকম এই ওয়েব সিরিজগুলোতে বিভিন্ন রকম এফেক্ট, যে কথাগুলো আমি বলছিলাম যে বিভিন্ন রকম এফেক্টস ইউজ করে করা হয়। আচ্ছা, এমন কোনো মুভি তৈরি করা মানে মানে মুভি তৈরি করা আমি সেটা বলব না, কারণ আপনি তো মুভি ডিরেক্টর নন। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাজ আ দর্শক, আপনি যদি এরকম রিয়েল জিনিস দেখতে চান, তাহলে পরে আপনি কোন ওয়েতে দেখবেন? মানে এরকম একগাদা অনেক রকমের এফেক্ট দেওয়া ওয়ালা সিনেমা, না জাস্ট একটা ডকুমেন্টারি টাইপের সিনেমা? ভালো কথা বলছেন এটা। এবার আমি একটা কথা বলি আপনাকে, আপনাকে যদি আমি ভয় পাওয়াতে চাই, না, এটা আপনার জন্য না প্রশ্নটা। না, এটা আমার জন্য, আপনার জন্য, হ্যাঁ, প্রশ্নটা ওকে, আপনার জন্য। যদি আমি নিজেই ভয় পেতে চাই, বা আমি যদি কোনোদিন ভয় পাই, তাহলে আমার দুটো জিনিস প্রথম লাগবে। ভয় পাওয়ার জন্য না, মানে আমি বলছি যে মুভি যে যদি আপনি দেখতে চান, হুম। কোনো মুভি যদি এরকম দেখতে চান, তো আপনি ওই অনেক প্রচুর এফেক্টস দেওয়া মুভি দেখবেন, না কিন্তু আমি নর্মালি বুঝতে পেরেছি, আমি ডকুমেন্টারি ওই কথাটাতেই আসছি, মানে আমি মূল আমি বিষয়ের ওপরে? না না, আমি ওই কথাটাতেই আসছি হ্যাঁ, আপনার, আমি কারণ বলতে এটা চাইছি। আমি ওই 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 ক্ষেত্রে বলছি না, মানে হুম। ভাস্ট অডিয়েন্সের জন্য বলছি না। না, আমি একটা পার্টিকুলার টাইপ অফ অডিয়েন্সের জন্য হ্যাঁ। বলছি। আর স্পেশালি এটাকে আমি পার্সোনাল, এটা আমার প্রশ্ন আপনাকে, যে আপনি যদি দেখতে চান কিভাবে দেখবেন মুভিটা? দেখুন, এবার আমি একটা কথা বলি, আমি যদি সিনেমাটা দেখতে গিয়ে আমার যদি ইন্টারেস্ট লাগে, তো প্রথম হচ্ছে দুটো জিনিস আমার ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে সাউন্ড। কারেক্ট। এবার যদি
ওরা ভিজুয়ালে যদি ঠিক ওইভাবে কাজ না করে তাহলে সেটা দেখে ওরকমভাবে মজা পাওয়া যাবে না। আর যদি সাউন্ড যদি এফেক্ট ওইভাবে না এফেক্টটা দেয় তাহলে সেটা শুনেও হবে লোকে একটা থ্রিল ভিতরে জাগবে না। এখন যেটা মানে এখন যেটা দাঁড়িয়েছে লোকে সিনেমা হলে বা ওই যে বড় বড় সিনেমা হলে যায়, এতে কেন যায়? কেননা জাস্ট টু এক্সপিরিয়েন্স যে ওই সাউন্ড এফেক্টস, ওই অত বড় স্ক্রিনে দেখা, ওই জিনিসটার জন্য। একটু এবার লাইটটা বাড়িয়ে নিলাম, বুঝলেন? হ্যাঁ, অবশ্যই, কোনো অসুবিধা নেই। তো মানুষ, আমার পয়েন্ট আমি যেটা বলতে চাইছি, একটা মানুষ ভয় কখন পায়? সে যখন কিছু দেখে বা সে যখন কিছু শোনে। এবার সেটা আপনি টেলিভিশনের থ্রু থেকে দিয়ে ওকে লোকের কাছে দিচ্ছেন, বা কোনো লোক লাইভ নিজে এক্সপিরিয়েন্স করছে। কথাটা আমি বলতে পারলাম, কি বললাম? আচ্ছা, আহ, দর্শকরা আমরা অনেক কিছু জানতে পারলাম ওনার কাছ থেকে, অনেক বিষয় আছে। দেখুন, আমাদের যে মূল বিষয়টা হচ্ছে, এই ভিডিওটা করার পিছনে একটাই উদ্দেশ্য, যে আমরা কোনো রকমের এফেক্ট ইউজ করব না। আমরা নর্মাল একটা ক্যামেরা আর কিছু লাইট দিয়ে দেবো, যাতে পরিবেশনটা একটু সুন্দর হয় আর কি। আর সেইভাবেই আমাদের এই রেকর্ডিংটা করা। আহ, তো এখানে কোনো এডিটিংয়ের কোনো প্রশ্নই আসছে না। আমরা কোনো এডিট করব না, এটা পুরো সম্পূর্ণ যেরকম আমরা বলেছিলাম যে পুরো একদম আনকাট স্টোরি হবে। এখানে কোনো রকম এডিটিং কিচ্ছু থাকবে না, আমরা জাস্ট এটাকেই আপলোড করে দেবো। আর আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আমি চেষ্টা করব এই ধরনের আরও কিছু ডকুমেন্টারি টাইপ অফ কিছু, এরকম যদি কিছু দেখানো যায় পুরো সম্পূর্ণভাবে একদম